ভালোবাসার মানুষকে যদি শেষ পর্যন্ত ধরে রাখা না যায় তাহলে সত্যি প্রেমে পড়া বারণ। কারণ ভালোবাসা মানেই হলো সারা জীবন একে অপরের হাত শক্ত করে ধরে রাখা। আর যদি আপনি তা না পারেন তাহলে কাউকে ভালোবাসা যাবে না। আজকে ঠিক এমনই এক ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি যার নাম প্রেমে পড়া বারণ। আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্রেসো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা পাড়ার সরস্বতী পুজোর আয়োজন চলছে পাড়ার মেয়েদের একটি গান ও নাচের ক্লাবে, যেখানে ছাদে কয়েকজন মেয়ে তাদের নাচের প্র্যাকটিস করছিল। এমন সময় পাড়ার কিছু বখাটে ছেলে তাদের ক্লাবে জোরে গান বাজাতে থাকে যাতে মেয়েরা অনুষ্ঠান করতে না পারে। মেয়েদের একজন এসে বলে গান বাজনা আস্তে দিতে বা বন্ধ করতে। ছেলেরা কোনো মতেই তাদের কথা শোনে না। এতে আয়োজকরা পুলিশ ডাকার ভয় দেখালে পাড়ার ছেলেরা রনকে ডাকার ভয় দেখায়। ছেলেদের মধ্যে একজন ছেলের নাম হচ্ছে বাপ্পা, যার আজকে ব্রেকআপ হয়েছে, তাই সে অনেক কষ্টে আছে। এমন সময় রন নামের একটা ছেলে এসে বলে আজকে বাপ্পা যা বলবে আমরা সবাই তাই করব। তখন বাপ্পা বলে যে কোনো মূল্যে মেয়েদের অনুষ্ঠান আজকে পণ্ড করতে হবে, আর ছাদে উঠে আয়োজকের বউ অর্থাৎ বৌদির গালে একটা কিস করে আসতে হবে। এতে রণ মোটেও রাজি হয় না, কিন্তু বাপ্পা বিভিন্ন ইমোশনাল কথা বলে রণকে রাজি করায়। ছেলেরা মেয়েদের ছাদের ফিউজ নষ্ট করে দেয়। তখন রণ ছাদে উঠে অন্ধকারে একজন মেয়েকে কিস করে, আর মেয়েটা চিৎকার না করে বরং তার শার্টের কলার চেপে ধরে। তখন রণ চলে আসে এবং আয়োজকের বউ অর্থাৎ বৌদি তাকে দেখে ফেলে এবং বলে এ কি রণ, তুমি ছাদে কি করছো? রণ বলে বাল্ব লাগাতে এসেছি, এবং এটাও ভাবে যে বৌদি তো এখানে, তাহলে আমি কিস করলাম কাকে? অন্ধকার থাকায় কাউকে আর দেখতে পায় না রণ। কিছুক্ষণ পর মিতুল নামের একটা মেয়েকে দেখা যায় যে কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি ফিরছিল। মূলত রণ এই মিতুলকেই কিস করেছে। মিতুল রণকে চিনতে পেরেছে, কিন্তু রণ মিতুলকে দেখতে পায়নি। মিতুল ফ্যাকাশে মুখে বাড়ি আসলে তার মা বলে এত তাড়াতাড়ি ফিরলে যে, তোমার না গান বাজনার কথা ছিল? মিতুল বলল গান বাজনা হলো তো। কথা বলে রুমে এসে দরজা লাগিয়ে দেয়, কারণ মিতুল অনেক ভয় পেয়েছিল। এদিকে রণ বন্ধুরা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে বৌদিকে কিস করেছে কিনা, কিন্তু রণ চুপ করে থাকে, কারণ সে নিজেও জানে না যে অন্ধকারে আসলে সে কিসটা করলো কাকে। তখন রণ এক অদ্ভুত রকম ফিলিংস হতে থাকে। সে শুধু ওই কিস করার মুহূর্তটাকেই ভাবতে থাকে। বলা যায় রণ ওই আবছা মুখ দেখা মেয়েটার প্রেমে পড়ে গেছে। অন্যদিকে মিতুলেরও সেম ফিলিংস হয়। সেও রণকের কথা ভেবে কল্পনা করতে থাকে। এদিকে দুজনের স্বভাবের বিশাল পার্থক্য রয়েছে। একদিকে রণ যেমন খুব রাগী, অন্যদিকে মিতুল তেমন খুবই শান্ত স্বভাবের। পরদিন সকালে গানের মাস্টার রণর বাবার কাছে নালিশ জানায় যে আপনার ছেলে গতকাল রাতে আমার বাসার ছাদে কেন উঠেছিল। এদিকে রণ MBA পাশ করার পরও কোনো চাকরি বাকরি করছিল না বলে তার বাবা দিনরাত তাকে সবসময় বকাঝকা করে। এদিকে ভাসানের দিন রণ নাচতে নাচতে তার বন্ধুদের সঙ্গে ভাসান দিতে যাচ্ছিল। এমন সময় মিতুল রণকে দেখতে পায় এবং মিতুল ভয়ে সেখান থেকে চলে যায়। তখনই বাপ্পার বাবা সবাইকে জানায় যে বাপ্পা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এবং সকলে তাড়াতাড়ি বাপ্পাকে হসপিটালে ভর্তি করায় এবং জানতে পারে যে বাপ্পা প্রেশারের ওষুধ খেয়েছে ঘুমের ওষুধ মনে করে, এবং এজন্য তার কোনো রিস্ক নেই। দুদিনের মধ্যেই হসপিটাল থেকে তাকে রিলিজ করে। এসব নিয়ে বাপ্পার বন্ধুরা সবাই অনেক হাসাহাসি করছিল। সিন আসে তীর্থ নামের এক ছেলের কাছে, যার সাথে মিতুলের বিয়ে ঠিক হয়ে আছে। কদিন পরে তাদের বিয়ে। তীর্থ পেশায় একজন ডাক্তার। কদিনের ছুটিতে সে দেশে এসেছে এবং সে চায় মিতুলের সাথে কিছু সময় কাটাতে, তাই আজ তারা দুজন ঘুরতে বের হয়েছে। বাইরে গাড়িতে বসতেই মিতুল রণকে দেখে ভয় পেয়ে যায়। মিতুল ভয়ে তীর্থর হাত চেপে ধরে এবং বলে তীর্থদা চলো তাড়াতাড়ি এখান থেকে, এবং তারা দুজন সেখান থেকে চলে যায় তাড়াতাড়ি। এদিকে রণ তার বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় মিতুলের সাথে ধাক্কা লেগে গেলে মিতুল পড়ে যায়। রণ বলে চোখে দেখতে পাও না নাকি বলে মিতুলকে তুলতে গেলে মিতুল ভয়ে না বলে মুখ চেপে ধরে। তখন রণ অবাক হয়ে বলে কি বললে তুমি? তখন তার মনে পড়ে সেদিনের কিসের কথা। রণ তখন বুঝে যায় সেদিন রাতের মেয়েটা এই ছিল। রণ মিতুলকে ধমক দিয়ে জানতে চায় সেদিন রাতে ছাদে তুমি ছিলে? মিতুল কি করবে বুঝতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে
হারিয়ে যায়। কিন্তু রণ তার পিছু নিতে থাকে এবং মিতুলের কলেজে চলে আসে এবং পুরোটা সময় মিতুলের কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষে মিতুল ভাবে রণ চলে গেছে, কিন্তু না, বাইরে বের হতেই দেখে রণ তার জন্য অপেক্ষা করছে এবং বলে আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। মিতুলের অনিচ্ছা সত্ত্বেও ভয়ে এক প্রকার বাইকে উঠে বসে। রণ তাকে একটা নদীর ঘাটে নিয়ে আসে কথা বলার জন্য এবং রণ জানতে চায় সেদিনের ঘটনা সে কাউকে জানায়নি কেন, বা চিৎকার করার বদলে তার শার্ট ধরেছিলে কেন। মিতুল বলে আমি এসব করতে পারি না। রণ বলে তুমি কি সবসময় এভাবেই কথা বলো? মিতুল বলে হ্যাঁ। মিতুল বলে আমাকে বাড়ি দিয়ে আসো। রণ মিতুলকে বাড়ি নামিয়ে দিয়ে আসে। এই ঘটনায় মিতুল পরদিন কলেজে যেতে বেশ ভয় পাচ্ছিল। সে মনে করে আবার যদি রণ তার পিছু করে, তাই সে তার বান্ধবীকে কল করে বলে যে কাল সে কলেজে আসবে না, কিন্তু তার বান্ধবী বলে কাল তো এক্সাম, আসতেই হবে। পরদিন মিতুল বাড়ির বাইরে বের হতেই রণকে দেখতে পায় বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করে এবং সে পেছন দিকেই এক দৌড় দিয়ে একটা অটোতে উঠে বসে। চলে যেতে লাগলে রণ তাকে দেখে ফেলে এবং অটোর পেছু পেছু যেতে থাকে এবং অটোকে থামতে বলে। অটো থামিয়ে রণ মিতুলকে তার বাইকে উঠে বসতে বলে। মিতুল ভয়ে বাইকে উঠে বসে। রণ মিতুলকে বাইকে উঠে মিতুলকে বলে সেদিন ছাদে কি তুমি ছিলে নাকি বলো। মিতুল কিছু না বললে রণ অনেক জোরে বাইক চালালে ভয়ে মিতুল স্বীকার করে নেয় যে সেদিন রাতে সেই ছিল। তখন রণ তাকে কলেজে নামিয়ে দিয়ে তার ফোন নাম্বার নিয়ে চলে যায়। মিতুলের বান্ধবী এসব দেখে বলে কি বয়ফ্রেন্ড নাকি? মিতুল বলে আরে না, বয়ফ্রেন্ড না, আমাদের পাড়ার একজন বড় ভাই, আমি ঠিকঠাক ভাবে ওভাবে চিনি না। বান্ধবী বলে চিনিস না জানিস না অমনি ফোন নাম্বার দিয়ে দিলি? এসব বলে তার বান্ধবী হাসাহাসি করলে মিতুল সেখান থেকে রাগ করে চলে যায়। সিন চলে আসে রণ তার বন্ধুদের সঙ্গে এক জায়গায় আড্ডা দিচ্ছিল। তখন বাপ্পা নামের একটা ছেলে, যে রণর বন্ধু, সে বলে প্রেম কি জিনিস আজকে আমি তোদের জানাবো, কারণ আমি সত্যিকারের ভালোবাসাকে পেয়ে গেছি। প্রেম যেসব জিনিসের উপর নির্ভর করে আজকে তোদের সেগুলো আমি বলছি, শোন। আর প্রেমে পড়লে সবসময় তার কথা ভাবতে ভালো লাগে, তার হাসি দেখলে মন জুড়িয়ে যায় এবং তার স্পর্শ পেলে একদম শরীর শিহরিত হয়ে ওঠে। তখন রণ মিতুলের কথা ভাবতে ভাবতে হারিয়ে যায়। এভাবে দেখা যায় রণ এবং মিতুলের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। তারা দুজন দুজনকে খুব সুন্দরভাবে ভালোবাসতে শুরু করে। একদিন মিতুল বাড়ি ফিরে দেখে তীর্থ তার বাবা মাকে নিয়ে এসেছে বিয়ের ডেট ঠিক করতে এবং কয়েকদিন পর তাদের বিয়ের ডেট ফিক্স করা হয়েছে। তখন মিতুল মনে মনে রণর কথা চিন্তা করতে থাকে যে কি জবাব দেবে তাকে। এদিকে দেখা যায় রণ মিতুলকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয় এবং মিতুলকে ভালোবাসি সেই কথাটি জানিয়ে দিতে চাই। এটা নিয়ে রণ তার মায়ের সঙ্গে আলোচনা করে। তার মা তাকে ভালোবাসি বলে দেওয়ার জন্য জোর করে এবং বলে দেয় তুই না বললে মেয়েটা জানবে কি করে যে তুই তাকে ভালোবাসিস। তখন রণ সিদ্ধান্ত নেয় যে সে মিতুলকে জানিয়ে দেবে যে সে তাকে ভালোবাসে। তখন রণ সারা রাত মিতুলকে অনেকবার কল দেয়, কিন্তু মিতুল কিছুতেই কল রিসিভ করে না। পরদিন সকালে মিতুল ঘুম থেকে উঠে রণকে কল করে বলে জরুরি কথা আছে, 11টার সময় দেখা করো। রণ আসলে মিতুল রণকে বলে সামনের মাসে আমার বিয়ে। এ কথা শুনে রণ বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এ কথা তোমার বাসায় বুঝিয়ে বলো। মিতুল বলে আমি তোমাকে ভালোবাসি না, আর আমি আমার বাসায় কিছু বলতেও পারবো না। রণ বলে মিথ্যা কথা কেন বলছো? মিতুল কিছু না বলে বাড়ি চলে যায়। ও তার পিছনে পিছনে হাঁটতে থাকে আর মিতুলকে বলে বিশ্বাস করো আমি এমন আর থাকবো না, আমি বদলে যাব, আমি চাকরি করব। কিন্তু মিতুল তার কোনো কথার উত্তর দেয় না। রণ মিতুলের এমন আচরণ দেখে রাস্তা থেকে একটা কাঁচের বোতল তুলে নিয়ে মিতুলের সামনে গিয়ে বলে আমাকে তুমি ভালোবাসো কিনা বলো। মিতুল আবারও বলে আমি তোমাকে ভালোবাসি না। এ কথা শুনে রণ কাঁচের বোতল দিয়ে নিজের হাত কেটে ফেলে। এ ঘটনা দেখে মিতুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর রণ বুঝতে পারে তার এমন অদ্ভুত আচরণ মিতুল অনেক ভয় পেয়ে গেছে, তাই রণ লুকিয়ে মিতুলের বাড়িতে দেখা করতে আসে। মিতুল রণকে তার রুমে দেখে দ্রুত তার রুমের দরজা লাগিয়ে দেয় আর রণর হাতে ব্যান্ডেজ করতে থাকে। তখন রণ আবারও বলে আমি তোমার জন্য আমি নিজেকে চেঞ্জ করব, তোমার ভালোবাসা পেলে আমি নিজেকে বদলে ফেলবো। মিতুল বলে তুমি তোমার এই স্বভাব কখনো ছাড়তে পারবে না। নিজেদের এই সম্পর্কের তারা কি নাম দেবে কিছুই বুঝতে পারে না। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু নিয়তি যে তা চায় না। মিতুল বলে বাবা মা কোনো দিন তোমাকে মেনে নেবে না। এক পর্যায়ে রণ মিতুলকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে, কিন্তু মিতুল তাকে ফিরে যেতে বলে। যাই হোক, দুদিন পর ছিল দোল। রণ ভাবে দোলের দিন সে সব ঠিক করে নেবে, তাই সে আবির নিয়ে মিতুলের বাড়িতে আসে এবং মিতুলের বাবার পায়ে আবির লাগিয়ে প্রণাম করে। মিতুলের বাবা
বাবা তাকে চিনতে না পারলে বলে, আমি এই পাড়ায় থাকি, আমি আপনার মেয়ে মিতুলকে ভালোবাসি এবং আপনার সম্মতি পেলে আমি মিতুলকে বিয়ে করতে চাই। এ কথা শুনে মিতুলের বাবা 7-5 না ভেবে রনকে একটা চড় মেরে বসে। রনক কিছু না বলে মিতুলের দিকে এগিয়ে যায় এবং মিতুলকে আবির দিয়ে দেয়। ঠিক সেই সময় তীর্থ ভেতরে আসে এবং জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? তখন রন বলে, আমি মিতুলকে ভালোবাসি। এ কথা শুনে তীর্থ অনেক রেগে যায় এবং মিতুলকে বেশ কথা শোনাতে থাকে এবং সেই সাথে রনকেও বাসা থেকে বেরিয়ে যেতে বলে। মিতুল অনেক অনুরোধ করে রনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ মিতুল জানে রন রেগে গেলে অনেক খারাপ কিছু ঘটতে পারে। তখন তীর্থ রনর সাথে মিতুলকে কথা বলতে দেখে মিতুলের হাত ধরে ধাক্কা দিয়ে দূরে সরে দেয়। এ দৃশ্য দেখে রনকের মাথায় রক্ত উঠে যায় আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা তার আর তার মাকে কী রূপভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, আর সেই রাগেতেই তীর্থকে রণ পাগলের মতো মারতে থাকে। তখন কেউ রনকে থামাতে পারে না। এক পর্যায়ে তীর্থ অজ্ঞান হয়ে যায় আর বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রনর বন্ধুরা বাড়ির ভেতরে এসে রনকে কোনো মতে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। মিতুলের বাবা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রনকে ধরে নিয়ে যায় এবং তীর্থকে হসপিটালে ভর্তি করা হয়। যেহেতু রনকের বাবা পুলিশ, তাই সে রনকে প্রচণ্ডভাবে মারতে থাকে। এদিকে মিতুল নিজেকে একটি বন্ধ ঘরে আটকে রাখে। এই ঘটনার 1 মাস হয়ে গেলেও মিতুল এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি, আর এ ঘটনার জন্য মিতুলের বাবা মা সবসময় তাকে দোষারোপ করে। অন্যদিকে দেখা যায় রনকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা হয়েছে। ডাক্তার রনর সুচিকিৎসার ব্যবস্থা করতে বলছে। এদিকে মিতুল এসব আর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করে এবং এভাবেই 1 বছর পার হয়ে যায়। এদিকে দেখা যায় রন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সে মেন্টাল অ্যাসাইলামে চাকরি নিয়েছে। মূলত তার মতো মানসিক রোগীদের মোটিভেশন দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করছে। এরপর দেখা যায় রন ও তার মা তার বাবার বাড়ি ছেড়ে তারা অন্য একটা বাড়ি ভাড়া নিয়েছে এবং তারা বেশ ভালোই আছে। আসলে রনর মা বুঝতে পেরেছে মিথ্যা মায়ায় পড়ে মার খাওয়াটা আসলে জীবন নয়। একদিন রন হসপিটালে আসলে একজন নার্স এসে রনকে বলে, অ্যাসাইলামে নতুন একজন রোগী এসেছে, সে শুধু জিনিসপত্র ছুঁড়ে মারছে, কেউ তাকে সামলাতে পারছে না। এটা দেখতে রন ভেতরে গেলে রোগী খাবারের প্লেট ধরে রনর গায়ে ছুঁড়ে মারে। রন মুখ ফিরে দেখে এটি আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ। মিতুলের এই পরিস্থিতি দেখে রন নিজেকে সামলাতে পারে না। তার পুরনো দিনের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। রন ডাক্তারের কাছ থেকে জানতে পারে মিতুল সুইসাইড করতে গিয়েছিল। ঠিক সময় মতো তার বাবা মা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাতে তার নার্ভে নানা রকম সমস্যা দেখা দেয়, যার ফলে সে এখন পাগল হয়ে গেছে। সেই সাথে মিতুলের বাবা পা বেঁকে গেছে, সেজন্য সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মিতুলকে পুরোপুরিভাবে সারিয়ে তুলতে রণ অনেক চেষ্টা করতে থাকে। রণ মিতুলের দায়িত্ব নেই, সবসময় রণ মিতুলকে আগলে রাখে। এমন যত্নে কয়েকদিনের ভেতরে মিতুল অনেকটা স্বাভাবিক হয়ে যায়। তবে মিতুল কাউকেই চিনতে পারছিল না। এমন অবস্থা দেখে রণ ডাক্তারের কাছে জানতে চাই, মিতুল কি আগের মতো আর কখনোই স্বাভাবিক হবে না? তখন ডাক্তার বলে, যদি মিতুলের পুরনো কোনো স্মৃতি মনে পড়ে তবে সে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারে, তাছাড়া সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই রণ মিতুলের স্মৃতি ফেরানোর জন্য একটা প্ল্যান করে। সে তার বন্ধুদেরকে গিয়ে বলে তারা যেন সরস্বতী পুজোর সেই সিচুয়েশনটা আবার তৈরি করে। আবারও মিতুলের সামনে তারা সেই সরস্বতী পুজোর ইভেন্টটা প্রেজেন্ট করতে চায়। রণর কথা মতো সব আয়োজন করা হয় এবং রণ ও মিতুলকে হসপিটাল থেকে এনে তার বান্ধবীদের সাথে ছাদে ছেড়ে দেয়। মিতুলের এই পরিবেশটা বেশ চেনা চেনা লাগে। সেদিনকার মতো মিতুল নিজের অজান্তেই গানে তাল মিলাচ্ছিল। এদিকে রণ ওই দিনের মতোই ড্রেস পরে ছাদে আসে এবং আবারও ইলেকট্রিসিটি ফিউজ করে দেয়। তখন আবারও রণ মিতুলকে জড়িয়ে ধরে আবার আগের মতোই কিস করে, আর তখনই আলো জ্বলে ওঠে এবং মিতুল রণকে ঠেলে ফেলে দেয় এবং সেই সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, সবাইকে ডাকতে শুরু করে। মিতুল রণকে চিনতেই পারে না, তবে মিতুলের আগের সব কিছু মনে পড়ে যায়। তখন সেখানে মিতুলের বাবা আসলে মিতুল গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করেছে। এই বলেই সে কাঁদতে শুরু করে। পাড়ার কেউ এই অন্যায়ের প্রতিবাদ করছে না দেখে মিতুল আরও রেগে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে রণ তার বন্ধুদের তাকে মারতে বলে এবং এক পর্যায়ে রণর কথা শুনে সবাই তাকে মারতে শুরু করে। মিতুল এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর কান্না করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মিতুলকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। মিতুল যখন সুস্থ হয়ে যায়, রণ শেষবারের মতো মিতুলের সাথে দেখা করতে চায়, কিন্তু ডাক্তার রণকে দেখা করতে নিষেধ করে। মিতুলের স্মৃতি থেকে রণ পুরোপুরি মুছে গেছে। রণ দূর থেকে মিতুলকে বিদায় দেয়। সেই সাথে রণ তার সাথে মাকে বলে, আমি নতুন একটা চাকরি পেয়েছি,
দিচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে। রনর মাও তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে আজকের অসমাপ্ত ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়। এসব ভালোবাসা পূর্ণতা পায় না, নিয়তি অনেক সময় এমন পরিস্থিতিতে দাঁড় করায় এসব দেখে তাই আর প্রেমে পড়া যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলেই সত্যি প্রেমে পড়া বারণ।